তো আজকে আমরা করব ২ এর ক ম্যাথমেটিক্স 3 এ। এই অধ্যায়টা হচ্ছে চতুর্ভুজ এবং সমান্তরিকের ক্ষেত্রফল নিয়ে। তো আমরা এখন সলভ করব যেটা সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই অধ্যায়ে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা সেটা এখানে আমি ৩ টাইপের কোশ্চেন উঠাইছি যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্তে আসবে। এর বাইরেও কোনো কিছু আসে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে এই অধ্যায়ের চতুর্ভুজ এবং সমান্তরিকের যে সূত্রগুলো আছে টাইপ 4 এ। টাইপ 4 এ হচ্ছে সূত্র। টাইপ করে যেগুলো আসবে সেগুলো হচ্ছে সূত্রগুলাই একদম হুবহু সূত্রগুলাই লিখতে দিবে সূত্রগুলো। এটা তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবা, সূত্রগুলো অবশ্যই করতে হবে। তো আমরা টাইপ 1 থেকে সলভ করব, খুবই ছোট ছোট ম্যাথ যেহেতু অতি সংক্ষিপ্ত কোশ্চেন। তো টাইপ 1 এ কি বলছে আমরা দেখি। বলছে যে একটি চতুর্ভুজ, আমাদের অধ্যায়টা যেহেতু চতুর্ভুজ এবং সামান্তরিক নিয়ে সেক্ষেত্রে কোশ্চেন গুলো সেরকমই থাকবে। কি বলছে, একটি চতুর্ভুজের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে বিপরীত কর্ণ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 এবং 4। তো আমরা এটা সলভ করতেছি। প্রশ্নটা দেখে অনেকের মাথা টাথা ঘুরে যাচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও কঠিন না। বলছি চতুর্ভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তো মাথায় রাখতে হবে এই যে বিপরীত কর্ণ হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব, এগুলাকে বলা হয় অফসেট। আর অফসেট সম্পর্কিত একটা আমাদের সূত্রই আছে। অফসেট সম্পর্কিত সূত্রটা জানার আগে আমরা চতুর্ভুজটা একটু অঙ্কন করি। এখন 4টা বাহু থাকলে সেটাকে আমরা কি বলে থাকি? চতুর্ভুজ বলে থাকি। ঠিক আছে, চতুর্ভুজের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কি বলছে? বিপরীত কর্ণ হতে। ঠিক আছে, বিপরীত কর্ণ হতে দুইটা অফসেট এটার উপর পড়তেছে। একটা দৈর্ঘ্য হচ্ছে কত? 6, একটা হচ্ছে কত? 4। ঠিক আছে, কত? একটা হচ্ছে 6, একটা হচ্ছে 4। এখন আমাদের কি বলছে? যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব? আমাদের একটাই সূত্র আছে, যে যদি একটা কর্ণ দেওয়া থাকে এবং এরকম বিপরীত কর্ণ হতে উক্ত কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য অথবা দুইটা অফসেট দেওয়া থাকে, যদি অফসেট কথাটাও উল্লেখ করা থাকে, তাহলে আমরা যে সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ডি P1 প্লাস P2। ঠিক আছে, এখানে ডিটা কি? ডিটা হচ্ছে আমাদের যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের কর্ণ। P1 কি? এই যে একটা অফসেটের দৈর্ঘ্য, P2 কি? বিপরীত অফসেটের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা ইজিলি কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। কারণ এখানে আমার দুইটা অফসেটেরই দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটা কর্ণেরও দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে যদি আমরা সলভ করি তাহলে এখানে হবে হাফ ডি এর জায়গায় কত বসবে? কর্ণটার মান, কর্ণের মান দেওয়া আছে এখানে 14 ইন্টু কোনো কিছু নাই মানে গুণ অবস্থায় আছে। এখন P1 প্লাস P2, এখানে P দ্বারা বোঝাচ্ছে প্রথম অফসেট, P2 দ্বারা বোঝাচ্ছে কি? দ্বিতীয় অফসেট। ঠিক আছে, এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই এই কোশ্চেনের অ্যান্সার। এই যে টাইপ 1 দিলাম, এই টাইপ 1 দিয়ে বেশ কিছু ম্যাথ আছে তোমাদের বই অতি সংক্ষিপ্ত প্রশ্নে। তো সেম সূত্র দিয়ে, সেম সূত্র প্রয়োগ করে তোমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করে ফেলবো। তোমাদের বইয়ে 2 নাম্বার 3 নাম্বার যে ম্যাথ গুলা, এই প্রত্যেকটা ম্যাথই এই একই সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, নতুন হবে। তো এটা ছিল তোমাদের টাইপ 1 কোশ্চেনের সলভ। টাইপ 1 এর সকল ম্যাথ এই এক সূত্র দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন টাইপ 2 এর দিকে যাব। তো টাইপ 2 এ যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাতে কি বলছে? সেই কোশ্চেনটাতে বলছে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। কি বলছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেওয়া আছে কি? কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। এরকম বেশ কয়েকটা অতি সংক্ষিপ্ত আছে তোমাদের বইয়ে। তো সেক্ষেত্রে তোমরা যে সূত্রটা ফলো করবা 2 নাম্বার টাইপটা অ্যান্সার করার জন্য, এখানেও সূত্র আছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, লেখানো সবাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, আমাদের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কয়ার। আমাদের এখানে একটা কর্ণই দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 5√2 দেওয়া আছে। তার সামনে একটা হাফ আছে, তাহলে হাফ ইন্টু 5√2 স্কয়ার। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হলো এই কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা টাইপ 2 এ
যেটা দিলাম যে কোনো একটা বর্গক্ষেত্রের যদি একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে বুঝে নেবে এটা টাইপ 2, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে হবে। যে কোনো ম্যাথ, তোমাদের বইয়ে এরকম কয়েকটা অতি সংযুক্ত আছে, প্রত্যেকটা অতি সংযুক্ত এই সূত্রগুলো প্রয়োগ করে হবে। ঠিক আছে, টাইপ 2 দিয়ে এই সূত্রটা নোট ডাউন করে নিই। এখন যদি আমরা টাইপ 3 তে চলে যাই, তো আশা করি সবাই উঠে ফেলছো। তো টাইপ 3 যে অতি সংযুক্ত গুলা আছে, দেখো কি বলছে, বলছে একটা সামান্তরিক। এবার আসছি সামান্তরিক, এতক্ষণ ছিলাম চতুর্ভুজ, বর্গক্ষেত্র, এখন আসছি সামান্তরিক। বলছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 120 বর্গ মিটার। কি বের করতে বলছে, তার সাথে আবার দেওয়া আছে ভূমি, কি দেওয়া আছে, ভূমিও দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। তো এটা খুবই ইজি, একদম বেসিক লেভেলে। তো এই টাইপের অর্থাৎ টাইপ 3 এর যে ম্যাথ গুলা, এগুলা খুব একটা সাধারণ সূত্র দিয়ে তোমরা সলভ করে ফেলতে পারবা। সেটা হচ্ছে, আমরা জানি, লিখবা যে আমরা জানি, উই নো, সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমিও দেওয়া আছে, চাইছে হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা ইকুয়াল টু কি হবে, উচ্চতা ইকুয়াল টু হবে ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমি, নাকি? আচ্ছা, তাহলে আমাদের এখানে কোশ্চেনে ক্ষেত্রফল কত দেওয়া আছে, 120, এখানে ভূমি কত দেওয়া আছে, 20। তাহলে এটা যদি কাটাকাটি করে তাহলে কত হয়, 6, 60 কেন, 6 × 120। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই সূত্র প্রয়োগ করে, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল একটা সাধারণ সূত্র, কোনো বানানো ফরম্যাটের কোনো সূত্র না। তো টাইপ 3 এর যে অতি সংযুক্ত গুলো আছে, সেম প্রত্যেকটাই দেখাচ্ছে যে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করছে, অথবা উচ্চতার মান দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, অথবা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে। তো এগুলা সবগুলাই টাইপ 3 এর মধ্যে পড়ে যাবে, এই একটা মাত্র একটা সাধারণ সূত্র দিয়ে সবগুলা হয়ে যাবে। ঠিক আছে, এখন টাইপ 4, এই যে টাইপ 4 আমি লিখছি, এখানে এখানে বিভিন্ন সূত্র পড়তে পারে, বর্গের কর্ণ, ঠিক আছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বিভিন্ন ধরনের সূত্র আছে, একদম সূত্র, পিওর সূত্রগুলাই বলবে লিখে দিতে। ঠিক আছে, তাহলে হবে। তো এই ছিল 2 এর কয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় অধ্যায়ের ক পার্টে আমাদের অতি সংক্ষিপ্ত আমরা শেষ করছি। এখন সংক্ষিপ্ত অথবা রচনার জন্য এই দুইটা কোশ্চেন করলেই এনাফ, এবং এই দুইটা কোশ্চেনই আবার একই টাইপের। তো আমি প্রথম কোশ্চেনটা সলভ করে দিব, জাস্ট খালি মান চেঞ্জ করে দ্বিতীয় কোশ্চেনটা আছে। তো প্রথম কোশ্চেনটা যদি তোমরা বুঝে যাও, তাহলে দ্বিতীয় কোশ্চেনটা ইজিলি বুঝে আসবে। তো কি বলছে, আমরা পড়ি কোশ্চেনটা। বলা আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, মানে জোড়া লাগা যে বাহুগুলা থাকতেছে সেটাকে আমরা বলছি সন্নিহিত বাহু। বলছে সন্নিহিত বাহুদের যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। ঠিক আছে, দেখি কাটতো ভিডিওটা। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের ক পার্টের অতি সংক্ষিপ্ত শেষ করছি। এখন আমরা সংক্ষিপ্ত অথবা রচনার জন্য যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করবো। তো এখানে বোর্ডে দুইটা কোশ্চেন আমি তুলে রাখছি, এই দুইটা কোশ্চেন করলে তোমাদের এই অধ্যায়ের সব সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। এবং মজার বিষয় হচ্ছে এই দুইটা কোশ্চেন আবার একই টাইপের, দুইটা ভিন্ন টাইপের কোশ্চেন না। তো আমরা যদি প্রথমটা সলভ করি, তোমরা দ্বিতীয়টা ইজিলি নিজে থেকে সলভ করতে পারবা। তো কোশ্চেনটা কি বলছে, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে, আমার সন্নিহিত বাহু কোনগুলা, এই যে কোণ আকারে যে বাহুগুলো থাকে জোড়া লাগা, সেগুলোকে বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুগুলোর মান দিছে কত, 16 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, এবং এখানে একটা কর্ণের মানও দিয়ে দিছে, সেটা কত, 14। তাহলে অপর কর্ণটার মান নির্ণয় করতে বলছে। তো এই ম্যাথ গুলো করবা কিভাবে, এই ম্যাথ গুলো করতে গেলে আমরা এক নম্বরটা অ্যান্সার করতেছি। করতে গেলে তোমরা একটা চিত্র আঁকায় নিবে, তাহলে বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। এখন ধরলাম যে এ বি সি ডি একটা হচ্ছে সামান্তরিক। এখন প্রশ্নে বলা আছে সন্নিহিত বাহু দেয়, সন্নিহিত বাহু বলতে এটা এটা বাহু। কি বলছে, 16 এবং 10, তাহলে এটার মান কত,
16 সেন্টিমিটার, এটার মান কত 10 সেন্টিমিটার। এখন সামান্তরিক কোনো একটা ক্ষেত্র সামান্তরিক হওয়ার শর্ত কি? সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হবে। যদিও আমি সঠিকভাবে আঁকতে পারিনি। তার মানে এই বিসি বাহুর মান যদি 16 হয়, এডি বাহুর মানও 16 হবে, এবং এবি বাহুর মান যদি 10 হয়, সিডি বাহুর মানও 10 হবে। এটা আমরা সামান্তরিকের শর্ত হতে জানি। এখন এখানে আমাদেরকে কিছু এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এ শীর্ষবিন্দু এ আছে, এ থেকে বিসি বরাবর আমরা একটা লম্ব টানবো। যে বিন্দুতে ছেদ করতেছে সেটাকে আমরা পয়েন্ট দিলাম ডি পয়েন্ট। ঠিক আছে, এটাকে ভিতরের দিকে লিখি। এবং এই যে সিটাকে আমরা একটু বর্ধিত করব, সিটাকে আমরা একটা বর্ধিত করব। বর্ধিত করে এই পয়েন্টটাকে দিব আমরা ই পয়েন্ট। এবং এখানে আমরা কি করব, ডি থেকে একটা লম্ব টানবো। ডি থেকে কি করব, একটা লম্ব টানবো। ঠিক আছে, আমরা কি করলাম, বিসি বাহুটাকে ই পর্যন্ত বর্ধিত করে ডি শীর্ষবিন্দু হতে একটা লম্ব অঙ্কন করলাম, এবং সেম ভাবে এখানেও এ থেকে বিসি বরাবর একটা লম্ব অঙ্কন করলাম। কেন? কারণ আমরা যখন এই টাইপের ম্যাথ গুলা পাবো, সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকবে এবং একটা কর্ণ দেওয়া থাকবে, সেটা যে কোনো কর্ণ হোক, তোমাদেরকে অপর কর্ণের মান বের করতে বলবে, তখন তোমরা এভাবে অ্যান্সারটা করবা। সাপোজ দুইটা কর্ণ ধরলাম যে আমাদের এখানে এটা একটা কর্ণ। ঠিক আছে, এসি একটা কর্ণ, এসি একটা কর্ণের মান দেওয়া আছে আমার কত 14। কত দেওয়া আছে 14, 14 সেন্টিমিটার। আচ্ছা, এখন এটা সলভ করব কিভাবে? সলভ করার জন্য আমাদেরকে সবসময় এই যেখানে যে বর্ধিত যে ত্রিভুজটা আছে, এটা নিয়েও কাজ করা যেতে পারে। তোমরা এটা নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, এখন তোমাদের বইয়ে কোনটা নিয়ে করা আছে? প্রথম নিয়মটা অ্যাপোলোনিয়াস বাদে, অ্যাপোলোনিয়াস বাদে কি দিয়ে করা আছে নিচে? আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে এখানে তোমাদের বইয়ে যেটা করা আছে, দুইটা নিয়ম আছে মূলত। একটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে, যেটা করতে গেলে একটা নতুন উপপাদ্য তোমাদের শিখতে হবে, যেটা আমরা করব না। তো অ্যাপোলোনিয়াস দিয়ে আমরা করব না, ভিন্ন যে প্রমাণটা আছে ভিন্নভাবে আমরা একটু করব। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমরা এই যে ভিতরে এখানে কিন্তু দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এটা একটা ত্রিভুজ না, এবিসি, এবিসি একটা ত্রিভুজ। দেখো এবিসি ত্রিভুজের কি তিনটা বাহুরই মান আমরা জানি না? এবিসি ত্রিভুজের তিনটা বাহুরই মান কিন্তু আমরা জানি। তাহলে আমরা প্রথমে কাজ করব ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি লিখবা যে এবিসি। তোমরা এখন দেওয়া আছে যেগুলো এগুলা লিখবা, যে এবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 16 সেন্টিমিটার, আবার এসি ইকুয়াল টু কত 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি পেলাম আমরা, দেওয়া আছে এই তিনটা বাহুর মান দেওয়া আছে। এখন দেখো তো, এই ত্রিভুজটার পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? 2s দ্বারা না? পরিসীমা হচ্ছে 2s। এখন পরিসীমা কি বলছিলাম? পরিসীমা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর যোগফল। তাহলে দেখো এখানে কত 10 প্লাস 16 প্লাস 14, তাহলে কত হচ্ছে 6 4 10 30 40 নাকি? এখানে কত হচ্ছে 40। তাহলে 2s ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এখান থেকে s ইকুয়াল টু আমরা কত পাবো 20 সেন্টিমিটার। এই যে s, এটা কি? এটা হচ্ছে অর্ধ পরিসীমা, আর এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা এটা কি? এটা হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন এই অর্ধ পরিসীমাটা আমরা বের করলাম কেন? প্রশ্ন থাকতেই পারে। তো ত্রিভুজের যদি আমরা তিনটা বাহুর মান জানি, সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, তখন আমরা তার ক্ষেত্রফলটা অর্ধ পরিসীমা দিয়ে বের করতে পারি এই সূত্রের সাহায্যে। ত্রিভুজের ক্ষেত্রফল √, কি হবে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস
সি। এখানে এবিসি হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু। এবিসি হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে ত্রিভুজটার অর্ধপরিসীমা পাই গেলাম। তিনটা বাহুর মান দেওয়া আছে। ঠিক আছে? তো এখন তো আমার ক্ষেত্রফলটা বের করতে কোনো প্রবলেমই হবে না। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু √20 ইন্টু 20 মাইনাস 10। এটা এখন যে কোনো খালি বিয়োগ দিয়ে যাবা, তিনটাই শেষ। 20 মাইনাস 16। এখন দেখো বাকি আছে কি 20 মাইনাস 40। তাহলে দেখো কি হচ্ছে √20 ইন্টু, এখন 20 থেকে 10 বাদ দিলে কত থাকে? 10। 20 থেকে 16 বাদ দিলে কত থাকে? 4। 20 থেকে 14 বাদ দিলে কত থাকে? 6। 6 বা 6। ঠিক আছে? এখন দেখো এগুলা পরস্পর কি অবস্থা আছে? কোনো চিহ্ন নাই মানে গুণ অবস্থায় আছে। এখন √ওভার করে আমরা যদি গুণ করে দিই এখানে মানটা পাই যাবে। মানটা কত আসছে? হ্যাঁ, 69.28। ঠিক আছে? এটা পাই গেলাম আমরা কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কি পেলাম? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো তো, এখন এটা আমরা বের করলাম অর্ধ পরিসীমার সাহায্যে। কিন্তু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা আরেকটা জানি না। প্রথমত তো আমরা দেখছি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, জানি কিনা? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা এটা জানি কিনা যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো তো, লিখতে পারি যে আবার আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু, এখানে দেখো তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এখানে ভূমি কোনটা? বিসি না? ভূমি কোনটা? বিসি। তাহলে ভূমির জায়গায় আমরা ডিরেক্ট বিসি এর মান বসাই দিব। বিসি এর মান হচ্ছে 16 বা 16। তাহলে ভূমি ইন্টু উচ্চতা। এই যে এবিসি ত্রিভুজটা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই যে আমরা এক্সট্রা যে লম্বটা অঙ্কন করছি, এই লম্বটাই কিন্তু তার উচ্চতা। ঠিক আছে? তাহলে এখানে লম্বটা হচ্ছে এডি। এখন দেখো আমরা এই যে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতেছি একটা ভিন্ন পদ্ধতিতে। আমরা কিন্তু তার আগে অন্য একটা পদ্ধতিতে মানে অর্ধপরিসীমার সাহায্যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলছি। ক্ষেত্রফলটা কত? 69.28। তাহলে দেখো এখানে 2 টা এপাশে ভাগ আকারে আছে, এপাশে গেলে হয়ে যাবে কত? গুণ হয়ে যাবে। আর 16 টা এপাশে গুণ আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এডি ইকুয়াল টু কি হবে? 69.28 ইনটু 2 ডিভাইডেড বাই 16। এটার অ্যান্সার কত আসতেছে? 8.66। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? আমরা এই যে উচ্চতাটা আছে, এই উচ্চতাটা পাই গেলাম। এখন দেখো তোমাদের মনে হতে পারে যে কাজ করতেছি ভিতরেরটা নিয়ে, তাহলে বাইরে যে আবার এক্সটেনশন করে বাহুটাকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটার কি কোনো কাজ নাই? আমি এটা কি জন্য আঁকাইলাম? আচ্ছা, তার আগে আমরা এখানে একটা কর্ণ দিছিলাম যেন এখানে গিরিবিজি না লাগে। তো আমরা এখন আরেকটা কর্ণ অঙ্কন করে দিই, যেটার মান আমাদেরকে বের করতে হবে। এখন দেখো জিনিসটা অনেক মজার হয়ে যাবে। দেখো তো, যখন আমরা আরেকটা কর্ণ অঙ্কন করলাম, এখানে আরেকটা কর্ণ কি বিডি না? বিডি যদি আরেকটা কর্ণ হয়, তাহলে বিডিই একটা কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ? এখন আমরা পরের পাঠটা করলে বুঝতে পারবো। তো এই দুইটা মান আমার এপাশে যেহেতু বোর্ডে জায়গা কম আছে, এই দুইটা মান তোমরা সাইডে নোট করে রাখো যে আমরা কত দূর আসলাম। আমরা উপরটুকু শুধু মিশাই দিই। এই পর্যন্ত থাক। এখন লিখবা, যেহেতু এডি পাইছে, এখন লিখবা যে এডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু কত? 8.66। কারণ কি? একই সামান্তরিকের তো দুইটা লম্ব, দুইটা লম্বরই মান কি হবে? সমান হবে। এডি আর ডি কি হবে? সমান হবে। তাহলে এডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু কত পেলাম? 8.66। এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছিলাম কত? 69.28। ঠিক আছে? তো এখন নেক্সট স্টেপটা আসলে কি? নেক্সট স্টেপটা হচ্ছে আমরা যদি এই বিডিই ত্রিভুজটা নিতে চাই, তাহলে দেখো আমরা পিথাগোরাসের সূত্র ফেলে অতিভুজ দিয়ে সুন্দর মানটা বের করে ফেলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে এটার মান পেলাম 10, এই যে লম্বটা আছে এটার মান পেলাম 8.66। কিন্তু ভূমিটার মান কি আমরা জানি? ভূমির মান কি আমরা জানি? জানি না।
তাহলে ভূমির মান আমরা কিভাবে বের করতে পারি? হুম, দেখো এটা, এই যে ছোট যে ত্রিভুজটা CDE, ছোট যে ত্রিভুজটা এটা কি CDE, এখানে কি কোনটা সমকোণ না? ঠিক আছে, কোনটা কি সমকোণ? সমকোণ হইলে এখানে কি আমরা পিথাগোরাসের সূত্র ফেলতে পারবো না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস, তাহলে লিখবে যে ত্রিভুজ কি CDE এ পিথাগোরাস অনুসারে, পিথাগোরাস অনুসারে। এখন দেখো পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই যে সিইটা, এটা কি এই ত্রিভুজের কি? এটা ভূমি। এই ত্রিভুজে এটা কি ভূমি। আমাদের অতিভুজেরও মান দেওয়া আছে, লম্বেরও মান দেওয়া আছে, তাহলে আমরা বের করব কি ভূমি। তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার মানে সিডি স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আমরা বের করব সিই এর মান, তাহলে সিইটা রেখে দিলাম, ডিটাকে পাশে পার করে দিলাম, তাহলে সিডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার। তাহলে আমরা বের করব সিই এর মান, ঠিক আছে? তাহলে সি টাইপের সাথে রাখলাম, স্কয়ার টাইপের সাথে হয়ে যাবে রুট, তাহলে রুট ওভার সিডি স্কয়ার মাইনাস ডিই স্কয়ার। তাহলে রুট ওভার এখানে হচ্ছে 10 স্কয়ার মাইনাস 8.66 স্কয়ার। এটার অ্যান্সারটা কত হচ্ছে? 5। অ্যান্সার আসছে 5। তাহলে আমরা কি পাই গেলাম? যেটা অজানা মান ছিল সেই মানটাও পাই গেলাম, সেটার মান অ্যান্সার হলো 5। দেখো এখন আমাদেরকে বের করতে হবে বিডি এর মান। কিসের মান বের করতে হবে? বিডি এর মান। এই বিডি এর মান বের করতে গেলে আমাদের একটাই বাধা ছিল, আমরা সিই এর মান জানতাম না। এখন তাহলে দেখো, যদি আমরা ত্রিভুজ বিডিই নিই, এই বড় যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা যদি নিই, দেখো আমি যদি কাটে দিই, এই বড় ত্রিভুজটা যদি আমরা নিই, বড় ত্রিভুজটাও কি একটা সমকোণী ত্রিভুজ হবে না? এবং এই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি সবকিছুর মান আমাদের জানা হয়ে গেছে। তাহলে অজানা মান কোনটা? অতিভুজটা। আর এই অতিভুজটাই তো সামান্তরিকের কর্ণ, যেটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আমি নিচের পার্টটা মুছে ফেলতেছি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কাজ করব ত্রিভুজ বিডিই এ, ঠিক আছে? বিডিই এ পিথাগোরাস অনুসারে, পিথাগোরাস অনুসারে। তাহলে এই পিথাগোরাস আমাদেরকে কি শেখাবে? আচ্ছা, দেখো তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে অতিভুজ কোনটা? বিডি। অতিভুজ কোনটা? এই যে সামুদ্রিকের কর্ণটা, এটাই হচ্ছে অতিভুজ সর্বোচ্চ বাহু, ঠিক আছে? তাহলে বিডি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কি ডি, ভূমি স্কয়ার। দেখো তো ভূমি কোনটা এখানে? পুরাটাই না, বিই। তাহলে বিই কে ভাঙলে আমরা কি পাই? বিসি প্লাস সিই, বিসি প্লাস সিই। যেহেতু পুরা মানটা একসাথে আমরা বের করে নেই, আলাদা আলাদা ভাবে বের করা লাগছে, তাহলে বিসি প্লাস সিই তার উপরে স্কয়ার। এখন দেখো আমরা বের করব কিসের মান? বিডি এর মান। তাহলে এখানে স্কয়ার আছে, অপর পাশে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে রুট ওভার ডি স্কয়ার প্লাস বিসি প্লাস সিই অল স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে প্রত্যেকটা মানই কিন্তু জানি। তাহলে ডিই এর মান হলো 8.66, তার উপর অল স্কয়ার, বিসি এর মান হলো 16, সিই এর মান হলো 5, তারপরে স্কয়ার। এখন ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হলো সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য। তো তোমরা সেম প্যাটার্নে এই যে সেকেন্ড যে ম্যাথটা আছে আমি তুলে রাখছি, সেম প্যাটার্নে, জাস্ট খালি মানগুলা ভিন্ন আছে। এখানে সেন্টিমিটারে আছে, এখানে মিটারে আছে, ঠিক আছে? এখানে 16 10 আছে, এখানে 10 12 আছে, ঠিক আছে? এখানে 14 ছিল, এখানে 8 আছে। যে কোনো মান থাক, আমি যে সিকোয়েন্সটা ফলো করলাম এই সিকোয়েন্স ফলো করবা, এই টাইপের এই অধ্যায় সকল ম্যাথ গুলো হয়ে যাবে। দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।